স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। 12 ফেব্রুয়ারি প্রহসন রুখে দেওয়ার ডাক, কাঁপছে সচিবালয়। হাসিনার হুঁশিয়ারি এখন চরম আতঙ্কের কারণ ইউনূস সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডক্টর ইউনূস নির্বাচনকে নিজের ব্যক্তিগত ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত করছেন, যেখানে লাখ লাখ মানুষকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 7 রাস্তা মোড় ছাড়িয়েন কারিগরি শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিদেশি কোম্পানিকে ইজারার প্রতিবাদ, চট্টগ্রাম বন্দর বিক্ষোভে উত্তাল। চলছে চতুর্থ দিনের কর্মবিরতি, কার্যক্রমে স্থবিরতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বদলে যাচ্ছে র্যাবের নাম, আদেশ শীঘ্রই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল চেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত 1, আহত 8। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রহসন রুখে দেওয়ার ডাক, ইতিহাস কি মুছে ফেলা যায়? দিল্লি থেকে দেওয়া এক বিশেষ ভাষণে জননেত্রী শেখ হাসিনা 2008 সালের সেই অবিস্মরণীয় নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বুক চিতিয়ে বলেছেন, আমরা 48% ভোট পেয়ে এককভাবে 233টি আসন নিয়ে সরকার গঠন করেছিলাম। শেখ হাসিনার এই বক্তব্য কি তবে বর্তমান সরকারের সেই বয়ানকে চ্যালেঞ্জ করল, যারা দাবি করছে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন? কোটি কোটি মানুষের সেই নিরঙ্কুশ রায়কে কি আজ প্রশাসনিক আদেশে অস্বীকার করা সম্ভব হবে? শেখ হাসিনা আজ ডক্টর ইউনূসের রাষ্ট্র রিসেট বা নতুন করে রাষ্ট্র গড়ার তত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যে দল দেশকে ডিজিটাল করেছে, দারিদ্র্যের হার 41% থেকে 18% নামিয়েছে, সেই দলকে নির্বাচনের বাইরে রাখা কি গণতন্ত্রের নামে তামাশা নয়? তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের জনভিত্তিক কোনো ল্যাবে তৈরি হয়নি, বরং এটি তৈরি হয়েছে রাজপথের লড়াই আর মানুষের আস্থার ওপর। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি প্রহসন আখ্যা দিয়ে বলেছেন, যেখানে জনগণের 48% ভোটের দাবিদার আওয়ামী লীগ নেই, সেখানে ভোট মানেই হল জনগণের সাথে প্রতারণা। কেন এই ভোট বর্জনের ডাক? শেখ হাসিনা আজ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, কেউ 12 ফেব্রুয়ারির ভোট দিতে যাবেন না। এটি আপনাদের অধিকার রক্ষার ভোট নয়, এটি হল একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ভোট। তিনি তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন ঘরে ঘরে গিয়ে এই প্রহসনের স্বরূপ উন্মোচন করতে। একদিকে 2008-এর সেই 233 আসনের ইতিহাস, অন্যদিকে 2026-এর এই জনশূন্য ব্যালটের লড়াই। কে জিতবে শেষ পর্যন্ত? জনগণের রায় ছাড়া কি দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব হয়? আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে থাকলে কি আজও সেই 48% ভোট দিত? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। ভোট কেনার পরিকল্পনায় বিএনপি জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি থাকতেই রাজধানীর বিভিন্ন বস্তিতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহের হিড়িক নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএনপি ও জামায়াতে ইসলামী পরিচয়ে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব ব্যক্তিগত তথ্য নিচ্ছেন, যা অনেকের কাছে সম্ভাব্য ভোট কেনা বা প্রভাবিত করার কৌশল বলে মনে হচ্ছে। এদিকে ডক্টর ইউনূস নির্বাচনকে নিজের ব্যক্তিগত ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত করছেন, যেখানে লাখ লাখ মানুষকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। 12 ফেব্রুয়ারি ঘনিয়ে আসছে, সেই সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। প্রশ্নটি এখন আর কেবল গণপরিষদ নির্বাচন হবে কি হবে না তা নিয়ে নয়, বরং এর চেয়েও গুরুতর বিষয় হল এই নির্বাচন আসলে কিসের প্রতিনিধিত্ব করে। এটি কি জনগণের কণ্ঠস্বর তুলে ধরার কোনো প্রকৃত প্রচেষ্টা, নাকি এটি গণতন্ত্রের ছদ্মবেশে একটি পূর্ব পরিকল্পিত ক্ষমতার বন্দোবস্ত? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে 12 ফেব্রুয়ারির এই ভোট আয়োজন করা হচ্ছে একটি সংকীর্ণ জোটের মাধ্যমে। এই জোটে বিএনপি জামায়াতপন্থী দল এবং 2024 সালের জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়া গোষ্ঠীগুলোর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিপরীতে যেসব রাজনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনের পক্ষে অবস্থান নিয়ে আসছে, তাদের এই প্রক্রিয়া থেকে সচেতনভাবেই বাদ দেওয়া হয়েছে। অংশগ্রহণের এই বাছাইকৃত পদ্ধতি পুরো আয়োজনের পক্ষপাত দুষ্ট চরিত্রকে আগে ভাগেই প্রকাশ করে দিয়েছে।
সবচাইতে উদ্বেগের বিষয় হল একটি নির্দিষ্ট ফলাফল নিশ্চিত করার জন্য যেভাবে পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসন, সরকারি সংবাদ মাধ্যম, আমলাতন্ত্র, পুলিশ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিটি শাখা দৃশ্যত একটি হ্যার ভোটকে জয়ী করার লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রকৃত প্রতিযোগিতার সুযোগ সংকুচিত করে দেওয়া হয়েছে। যখন রাষ্ট্র নিজেই সবচাইতে আগ্রাসী প্রচারক হয়ে ওঠে, তখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ধারণাটি একটি ফাঁকা বুলিতে পরিণত হয়। এখানে মূল উদ্দেশ্য কোনো গণতান্ত্রিক প্রতিযোগিতা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ফলাফল নিশ্চিত করার প্রক্রিয়া। আরও জানিয়ে দেব, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৭ রাস্তা মোড় ছাড়লেন কারিগরি শিক্ষার্থীরা। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকার তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড় ছাড়লেন কারিগরির আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা এই মোড় অবরোধ করে রাখার পর আজ মঙ্গলবার বেলা ৩:১০ দিকে তারা সড়ক ছাড়েন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে ৭ রাস্তা মোড় অবরোধ করেন। তাদের দাবি, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা ৩টের দিকে আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন। আশরাফুল ইসলাম বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরি শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সেজন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে। এইদিকে মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত ১, আহত ৮। মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের জানা যায়, হান্নান হাজি গং, মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় ব্যর্থ হন তারা। এরপর সম্প্রতি রাতের আধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসপাতালেই মারা যান। আরও জানিয়ে দেব, বদলে যাচ্ছে র্যাবের নাম, আদেশ শিগগিরই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের এই এলিট বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম, র্যাট। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব নামে এই বাহিনী কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে গঠিত র্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে ভূমিকা রেখে আসছে। ২২ বছর পর এবার এই বাহিনীর নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো।